এবং বারবার প্রমাণিত হয়েছে যে আওয়ামী সরকার যেই গ্রোথটা অর্থনীতির যে গ্রোথ আমাদেরকে জাতিকে দেখিয়েছে সেটা আসলে একটা মিথ্যাচারের বয়ান ছিল, একটা ফুলিয়ে ফাঁপানো একটা অর্থনীতি ছিল, যে অর্থনীতি আসলে রিয়েল না। নির্বাচিত সরকারের প্রথম বাজেট এবং আজকে বাজেট এবং অর্থনৈতিক বিষয় নিয়ে আমরা যে কথাগুলো বলবো এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে এই সমালোচনার সবগুলো বাস্তবতার জন্য কিন্তু বিএনপি সরকার দায়ী না। অতএব আমাদেরকে বুঝতে হবে যে আমরা কি ধরনের একটা কনটেক্সট নিয়ে আলোচনা করছি। 17-18 বছরের যে আওয়ামী ফ্যাসিবাদ ছিল, আপনি যদি অর্থনীতির হিসেব দেখেন প্রতি বছর মনে হয়েছে যে 6%, 7%, 5.5% করে জিডিপির গ্রোথ হয়েছে। কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক এবং আর্থিক খাতের বিভিন্ন ডিপার্টমেন্টের যে তথ্য, এটা একটার সাথে আরেকটা সামঞ্জস্যপূর্ণ ছিল না। এবং বারবার প্রমাণিত হয়েছে যে আওয়ামী সরকার যেই গ্রোথটা অর্থনীতির যে গ্রোথ আমাদেরকে জাতিকে দেখিয়েছে সেটা আসলে একটা মিথ্যাচারের বয়ান ছিল, একটা ফুলিয়ে ফাঁপানো একটা অর্থনীতি ছিল, যে অর্থনীতি আসলে রিয়েল না। এবং এটা যে রিয়েল না সেটা বুঝবেন কিভাবে? সেটা বুঝবেন একটা ইন্ডিকেটর হচ্ছে যে প্রতি বছর আমরা বাংলাদেশ ব্যাংক থেকে আপনার কোটিপতির সংখ্যা কত সেটার একটা হিসাব দেয়। এই বছর কয়জন কোটিপতি হয়েছে? আপনি দেখবেন আওয়ামী লীগের প্রতি বছর আমাদের দেশে কোটিপতির সংখ্যা বেড়েছে, লক্ষাধিক কোটিপতি আছে। এবং এটা কিসের ভিত্তিতে করে? যে সরকারের এক ব্যাংকগুলোতে, বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে এই ব্যাংকগুলোতে কোটি টাকার ফিক্সড ডিপোজিট আছে এইরকম, অথবা কোনো একটা অ্যাকাউন্টে 1 কোটি টাকা আছে এইরকম কি পরিমাণ অ্যাকাউন্ট আছে। এর বাইরেও কিন্তু আপনার প্লটের মালিক, ফ্ল্যাটের মালিক, এরকম আরো লক্ষ লক্ষ মানুষ আছে যারা কোটিপতি। তাহলে এত যদি অর্থনীতির গ্রোথ হয়, প্রতি বছর আমাদের কোটিপতির সংখ্যা বাড়ছে, তাহলে বেকারত্ব কমছে না কেন? আপনি দেখবেন প্রতি বছর কিন্তু আবার লাখে লাখে বেকার যুবকদের সংখ্যাও বেড়েছে। তাহলে দুইটা তো একসাথে চলতে পারে না, যে আমার দেশের অর্থনীতি খুব ভালো, আমার দেশে আপনার অনেক মানুষ কোটি টাকার মালিক হচ্ছে, কিন্তু আমার দেশে প্লট ফ্ল্যাটের মালিক হচ্ছে, কিন্তু বেকার যুবকদের চাকরি হচ্ছে না। এর মানে হচ্ছে যে একটা লুটপাটের অর্থনীতি তৈরি হয়েছে এখানে। আমার আপনার ব্যাংকে গচ্ছিত টাকা অথবা রাষ্ট্রের টাকা লুটপাট করে মানুষ প্লট ফ্ল্যাটের মালিক হয়েছে, ব্যাংকে টাকার মালিক হয়েছে, এফডিআর করেছে, বিদেশে টাকা পাচার করেছে, কিন্তু সেটা দিয়ে বাংলাদেশের অর্থনীতি আসলে ঘুরে দাঁড়ায় নাই। দেশের 40টা ব্যাংক রেড জোনে চলে গেছে। আপনাদের মনে থাকার কথা, আওয়ামী লীগের শেষ আমলটাতে 5,000 টাকার একটা চেক পর্যন্ত আমাদের গ্রাহকরা ভাঙাতে পারে নাই। ব্রাঞ্চের পর ব্রাঞ্চ, এলাকার পর এলাকা বিভিন্ন জায়গায় গেছে। 1 লাখ 2 লাখ টাকার জন্য চেক ক্লিয়ার করবার জন্য সেন্ট্রাল ব্যাংক অথবা হেড অফিসের ক্লিয়ারেন্স লাগবে, এই ধরনের চেষ্টাও আমরা দেখেছি। তো সেই রকম একটা ভঙ্গুর অর্থনীতি অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছে এবং এটা বিএনপি সরকারও পেয়েছে। তাই আজকে আমাদের যেই প্রস্তাবনা থাকবে অথবা যেই সমালোচনাগুলো থাকবে সেটা হচ্ছে সামগ্রিক। এটার পুরো দায় আসলে বিএনপি সরকারের না, এটা মাথায় রেখে আপনাদেরকে পুরোটা করতে হবে। তবে এইটার দায়িত্ব হচ্ছে বিএনপি সরকার এই সিচুয়েশনটাকে ম্যানেজ করতে পারছে কিনা, এটার দায় তাদের শতভাগ। তো সেই জায়গা থেকে আমাদের প্রথম বক্তব্য হচ্ছে যে এখন পর্যন্ত বাজেট সংক্রান্ত যে আলোচনাগুলো অথবা মাননীয় অর্থমন্ত্রীর যেই বক্তব্যগুলো আমরা দেখছি, তাতে প্রথাগত আলোচনা ছাড়া মোটা দাগে সংস্কারমুখী কোনো আলোচনা আমরা এখনো দেখি নাই। দেখেন, জুলাইয়ের গণ অভ্যুত্থান 24-এ যে একটা বড় ঘটনা ঘটে গেছে, এইটা কিন্তু শুধুমাত্র কোটা বিরোধী আন্দোলন আকারে দেখার সুযোগ নাই, যে আমার চাকরির কোটা 60 থেকে 10-এ 5-এ 7-এ নামায় নিয়ে আসো। এই আকাঙ্ক্ষাটা কিন্তু একটা সামগ্রিক আকাঙ্ক্ষা ছিল এবং এর সাথে কিন্তু অর্থনীতি জড়িত। এটার সাথে যত না রাজনীতি জড়িত, কোটা বিরোধী আন্দোলনটা কিন্তু মোর অর্থনৈতিক ছিল। কারণ আমাদের লক্ষ লক্ষ শিক্ষিত তরুণ তরুণীরা চাকরির বাজারে ঢোকার পরে দেখতে পাচ্ছে যে দলীয় নেতাকর্মী, কার দাদা কার নানা কত বছর আগে কোন রাজনৈতিক দল করে একটা ভুয়া সনদ জোগাড় করছে, সেই সনদের ভিত্তিতে সে এখনো চাকরি পায়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল, চবি, রাবি সবিতে পড়ে সে এখন একটা চাকরির বাজারে ঘুরছে, কিন্তু চাকরিটা পাচ্ছে না, কারণ তার দাদার নানার ওই ভুয়া সনদটা নাই।
দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।